জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের পথ চলার সূচনা হলো। গেল শুক্রবার সই হলেও এখন পর্যন্ত সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ চূড়ান্ত হয়নি। তবে চলতি মাসের মধ্যেই সরকারের কাছে পূর্ণাঙ্গ সুপারিশ জমা দেবে ঐকমত্য কমিশন। এটি বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত, কিন্তু গণভোটের ভিত্তি ও সময় রয়েছে ভিন্ন মত। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্দেশ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। প্রায় ৮ মাস ধরে কয়েক ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে এই কমিশন। এরপর চূড়ান্ত করে জুলাই জাতীয় সনদ। শুক্রবার সেই সনদে আনুষ্ঠানিকভাবে সই করেছে বিএনপি, জামায়াত সহ ২৫টি রাজনৈতিক দল। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে অভিপ্রায় ব্যক্ত হয়েছে তা সুসংহত করতে প্রধান উপদেষ্টার আদেশ জারি এবং বাস্তবায়নের রূপরেখা হতে হবে স্পষ্ট, এমন দাবি এনসিপির। জুলাই সনদ শেষ পর্যন্ত কি হবে, অর্ডারটা কি হবে, বাস্তবায়ন আদেশে কি কি লেখা থাকবে, এর সবকিছু জনতার সামনে উন্মুক্ত করতে হবে। আমরা বলি নাই অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমরা দেখতে চাই, এটা কিন্তু আমরা বলিনি। আমরা বলেছি জনগণের সামনে এটা উন্মুক্ত করতে হবে, জনতার সামনে এটাকে প্রকাশ করতে হবে যে কেন জুলাই সনদ এবং বাস্তবায়ন হচ্ছে এবং ঠিক গণভোটে কি প্রশ্নটা লেখা থাকবে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত, কিন্তু এর ভিত্তি এবং ভোটের সময় ও প্রশ্ন কি হবে এসব বিষয় রয়েছে মতপার্থক্য। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত যে কোনো প্রক্রিয়া যেগুলো আমরা একমত হয়েছি বা কেউ কেউ গণভোটের তারিখ নিয়ে হয়তো বিভিন্ন রকমের প্রস্তাব আছে, এগুলো প্রক্রিয়া, কিন্তু বাস্তবায়ন হবে পরবর্তী জাতীয় সংসদ সেই প্রস্তাবগুলো গ্রহণ করতে যাতে বাধ্য থাকে সেজন্য গণভোটের প্রস্তাব আমরা করেছি। বিএনপিও এসে এখন একমত হয়েছেন যে আমরা গণভোটেই হচ্ছে তার সমাধান। তাইলে জুলাই জাতীয় সনদ নিয়ে তো কোনো দ্বিমত আমি দেখি না, তার সমাধানটাও কি গণভোট, এই ব্যাপারে পুরো জাতি আমরা একমত। শুধু এটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আমাদের সাথে দ্বিমত। আমরা মনে করছি যে এটা আগে এখনই হওয়া উচিত এবং এটা নভেম্বরের মধ্যে হইলে সব দিক থেকে ভালো, এটা মানসিক প্রশান্তি সহ আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। কয়েকটি দাবি পূরণ না হওয়ায় এনসিপি, কমিউনিস্ট পার্টি সহ ৫টি দল এখনও জুলাই সনদে সই করেনি। এদিকে ঐকমত্য কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ জমা দেওয়া হবে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে গুম খুনের বিচার নিশ্চিত, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বেশ কয়েকটি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। রোববার হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করা হয়। চিঠিতে বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি ২০২৬ সালের নির্বাচনের আগে মানবাধিকার রক্ষার পরিসর বাড়ানোর আহ্বান জানায় সংস্থাগুলো। সেই সঙ্গে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা বিধান, নিরাপত্তা খাত সংস্কার, জুলাই বিপ্লবের সময় ও গত ১৫ বছরে গুরুতর নির্যাতনের জন্য অপরাধীদের জবাবদিহি নিশ্চিত, নিরাপত্তা বাহিনীর সদস্যদের জবাবদিহি, নির্বিচার গ্রেপ্তার ও আটক বন্ধ এবং আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা বন্ধে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়। বান্দরবান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে সিআইডি। প্রাপ্তবয়স্কদের জন্য ভিডিও তৈরি আর প্রলোভন দেখিয়ে এই কাজে মানুষকে যুক্ত করার অভিযোগ তাদের বিরুদ্ধে। ১ বছরে শতাধিক ভিডিও আন্তর্জাতিক বিভিন্ন ওয়েবসাইটে দিয়ে আলোচনায় এসেছেন এ দুজন। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই চক্রে আরও যারা জড়িত আছে তাদের খুঁজছে পুলিশ। ২৮ বছর বয়সী এক নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে বাংলাদেশের ১ নম্বর মডেল হিসেবে উপস্থাপন করেন। তবে বাস্তবে স্বামী সঙ্গে মিলে আন্তর্জাতিক পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়েছেন তিনি। তাকে নিয়ে এখন সরব নেট দুনিয়ার মানুষ। ২০২৪ সালের মে মাস থেকে বিভিন্ন সাইটে ভিডিও দেয়া শুরু করেন তারা। এ পর্যন্ত ১১২টি ভিডিও প্রকাশ করেছেন তারা। এই দম্পতি দেশে অবস্থান করেই এই কাজ করেছেন, যা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে শাস্তিযোগ্য অপরাধ। আলোচিত এই যুগলকে সোমবার ভোরে বান্দরবানের হাজীপাড়ার বালাঘাট থেকে গ্রেপ্তার করে সিআইডি। পরে ঢাকায় সংবাদ সম্মেলনে পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের নাম মোহাম্মদ আজিম ও বৃষ্টি। সিআইডি জানায় শুধু নিজেদের ভিডিও তৈরি নয়, বরং আরও অনেককে এই কাজে সম্পৃক্ত করার অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। মূল এলিগেশন যে অভিযোগ সেটা হচ্ছে তারা পর্নোগ্রাফি প্রস্তুত, পরিবহন এবং কেনাবেচা, ট্রান্সমিট এবং এই কাজে অন্যদেরকে উদ্বুদ্ধ
করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেও কর্মকাণ্ডের প্রচারণা চালানো হতো। এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে। তো যেটা আমরা মনে করি যে আমাদের টোটাল নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আমাদেরকে ইন্টারন্যাশনাল সোসাইটিতে ডাউনগ্রেড করছে। অন্য যাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে তাদের অনেক কিছুটা ইনফরমেশন আমাদের কাছে আছে, যারা যারা অপরাধের সাথে সম্পৃক্ত আছে বলে মনে হবে আমাদের কাছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হতে না পারা এই যুগল দরিদ্র পরিবারের সদস্য হলেও এখন তাদের বিলাসবহুল জীবন। তাদের কাছ থেকে অশ্লীল ভিডিও তৈরির নানা সরঞ্জাম জব্দ করা হয়েছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নীলফামারীতে শিশু যত্ন ও বিকাশ কেন্দ্রের নামে কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। কাগজে কলমে 500 শিশু যত্ন কেন্দ্র থাকলেও বাস্তবে নেই অস্তিত্ব, অথচ প্রতি বছর দেয়া হয় বরাদ্দ। স্থানীয়রা জানান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা প্রকল্পের দায়িত্বে থাকা এনজিও কর্মকর্তাদের যোগ সাজশে হয়েছে অনিয়ম, দুর্নীতি, আর অনিশ্চয়তায় পড়েছে পুরো প্রকল্পের ভবিষ্যৎ। শিশুদের বিকাশ, যত্ন ও সাঁতার শেখাতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় 3 বছর আগে শুরু হয় ICBC প্রকল্প। শিশু একাডেমির তত্ত্বাবধানে নীলফামারীতে বাস্তবায়নের দায়িত্ব পায় বেসরকারি উন্নয়ন সংস্থা লোকাল আইডিয়া ফর এম্পাওয়ারমেন্ট বা লাইফ। প্রকল্পের আওতায় 3 উপজেলায় 500 শিশু যত্ন কেন্দ্র ও 50টি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র দেখানো হয়, তবে তার অস্তিত্ব কেবল কাগজ কলমেই। আমি কোনো কিছু জানি না বা শুনি নাই, আমার কাছে কোনো এনজিও আসে। এনজিও বিষয়ক সমন্বয় সভায় আমার জানা মতে লাইফ নামের কোনো এনজিওর কোনো প্রতিনিধিকে আসলে আমি এখন পর্যন্ত পাইনি। তো আমার যতদূর মনে হয় যে আমার সাথে কেউ আলোচনা করেনি। লোক দেখানো কয়েকটি কেন্দ্রের কার্যক্রম চালু হলেও অধিকাংশই বন্ধ। স্থানীয়দের অভিযোগ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তার যোগ সাজশে প্রকল্পের টাকা আত্মসাৎ করেন এনজিওর কর্মকর্তারা। বাচ্চাগুলো যাইতে পারতেছে না স্কুলে, তো ওদের জন্য কষ্ট এবং কি আমাদের অভিভাবক হিসেবেও দুঃখজনক। যারা এর সাথে সংশ্লিষ্ট আছে, যাদের উপর দায়িত্ব আছে, দায়িত্বশীলদের অবশ্যই এটা পদক্ষেপ নেওয়া দরকার। তবে অভিযোগ অস্বীকার করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। সময় মতো বরাদ্দ না পাওয়ার দাবি তার। কর্মকর্তা যদি আমাদের এই বরাদ্দের স্বাক্ষর না করেন, তা আমরা বিল তুলতে পারবো না। এটাই মূলত ওনার উপর নির্ভর করতেছে আমাদের বিল ভালো মন্দ বিষয়। এদিকে শিশু একাডেমির প্রতিবেদন বলছে, কিছু কেন্দ্র ছাড়া প্রায় সবই অচল। যদিও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা। এ বিষয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। তদন্ত কমিটি করে দেব, এরা তাদের সবকিছু ভালোভাবে দেখবে, তাদের কার্যক্রম এবং 3 উপজেলা থেকে তথ্য নিয়ে আমাদেরকে আমরা এই রিপোর্ট পাওয়ার পর তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। 2022 সালে 16 জেলায় 200 কোটি টাকার এই প্রকল্প শুরু হয়। এ পর্যন্ত নীলফামারীতেই মোট ব্যয় দেখানো হয়েছে 25 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে নীলফামারী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, কি দুর্নীতি বা অনিয়মের অভিযোগ এসেছে এবং অভিযোগের তীর যাদের দিকে, তারা কি বলছেন এবং তাদের বিরুদ্ধে আসলে কি পদক্ষেপ নেওয়া হবে? জি, প্রতিবেদনে যেমনটা বলছিলেন, সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ এবং পানিতে ডুবে মৃত্যুর হার একেবারে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে নীলফামারী জেলার 3 উপজেলায় মহিলা ও শিশু একাডেমির মাধ্যমে এই প্রকল্পটা চালু করেছিল বাংলাদেশ সরকার 2022 সালে এবং লাইফ নামে একটি এনজিওর মাধ্যমে এই প্রকল্পের কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। তো দেখানো হয়েছে যে নীলফামারী জেলার 3 উপজেলায় 500টি শিশু যত্ন কেন্দ্র এবং 50টি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এবং আমরা যখন এই বিষয়টা নিয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন যে আমি একবার একটা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে পরিদর্শনে গিয়েছিলাম এবং কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছিল যে এই 2025 সালে নীলফামারী জেলার 3 উপজেলায় অন্তত 15,000 শিশুকে সাঁতার শেখানো হবে। আমরা তখন তার কাছে জানতে চেয়েছিলাম যে স্যার, 2025 সাল তো শেষের দিকে, কতগুলো বাচ্চা সাঁতার শিখলো, এই সম্পর্কিত কোনো প্রতিবেদন কি আপনার কাছে আছে? তিনি তখন বলেছিলেন যে এটা শিশু একাডেমি
একাডেমি পরিচালনা করছে তারাই হয়তো বলতে পারবে। তার কথা ধরে আমরা শিশু একাডেমিতে এসেছিলাম, আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম। শিশু একাডেমি বলছে যে এই প্রকল্পের পুরো কার্যক্রমটা দেখাশোনা করে লাইফ নামের এনজিও, পুরো সবকিছু আপনারা তাদের কাছেই পাবেন। তার মানে না জেলা প্রশাসক না শিশু একাডেমি আমাদেরকে পরিপূর্ণ তথ্য দিতে পারছিল না। পরবর্তীতে আমরা যখন এই যে লাইফ এনজিওর কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম, আমরা বলছিলাম যে আপনারা সাঁতার শিখিয়েছেন এরকম কিছু তথ্যকে আমাদেরকে দিতে পারবেন, তারাও বলছে যে আমরা এখনো পরিপূর্ণ তথ্যটি তৈরি করিনি। তো এই বিষয়টির গভীরে গিয়ে আরও ভালো করে জানার জন্য তাদের যে একটা এসওপি আছে, যেটাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস বলে, যেটা তাদের সংবিধান হিসেবে পরিচিত, সেটা পড়ে আমরা জানতে পেরেছি যে এই 3 উপজেলায় যে সাঁতার কেন্দ্রগুলো রয়েছে এগুলো পরিচালনা করার জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে তাদের একটা যোগাযোগ করার কথা, এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা তাদেরকে শিক্ষার্থী সরবরাহ করবে এবং তারা সেখানে সাঁতার প্রশিক্ষণ দিবেন, এবং কতগুলো বাচ্চাকে তারা সাঁতার শেখাচ্ছেন তার একটা প্রত্যয়ন প্রধান শিক্ষকের কাছ থেকে নিয়ে সরকার বরাবর তাদেরকে দাখিল করতে হবে। তো আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে জানতে চেয়েছিলাম যে স্যার আপনাদের কাছে কি এরকম কেউ এসেছিল লাইফ এনজিওর পক্ষ থেকে? এমন একজন শিক্ষক আমরা খুঁজে পাইনি যিনি এই ব্যাপারটা সম্পর্কে জানেন। অবাক করা বিষয় হলো এই যে প্রকল্পটা বাস্তবায়ন করার দায়িত্বে রয়েছে অফিসারের প্রধানে উপজেলা ব্যবস্থাপনা কমিটি এবং একেবারে ইউনিয়ন পরিষদ পর্যায়ে ইউনিয়ন ব্যবস্থাপনা কমিটি রয়েছে। তো যখন আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে এই বিষয়টি জানতে চেয়েছিলাম, তিনি বলছেন যে এই লাইফ এনজিওর কার্যক্রম সম্পর্কে তিনি ততটা অবগত নন। উপজেলা নির্বাহী অফিসারদের কাছে যখন আমরা জানতে চেয়েছিলাম, একজন উপজেলা নির্বাহী অফিসার আমাদেরকে জানিয়েছে যে এই পরিপূর্ণ কার্যক্রমটা লাইফ এনজিও পরিচালনা করে, আমরা জাস্ট মাঝে মধ্যে পরিদর্শনে যাই। আবার একজন উপজেলা নির্বাহী অফিসার বলেছেন যে আমি 4 মাস ধরে এই উপজেলায় কর্মরত রয়েছি, লাইফ এনজিওর কোনো কার্যক্রম সম্পর্কে কোনো কিছুই তিনি জানেন না। তো এই বিষয়গুলো সম্পর্কে যখন আমরা লাইফ এনজিওর কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে আমরা মাঠে কার্যক্রম পরিচালনা করছি কিন্তু তাদের সাফল্যের কোনো স্টোরি তারা আমাদেরকে দেখাতে পারেনি। অপরদিকে যখন আমরা সাধারণ মানুষদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে শিশু বাচ্চারা যত্নের মাধ্যমে সারা বিশ্বের শিক্ষার সাথে তাল মিলিয়ে চলবে, তারা গড়ে উঠবে, এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। এবং আমাদের এই জেলায় নীলফামারী জেলাতে প্রতি বছর অন্তত 40 থেকে 50 জন শিশু পানিতে ডুবে মারা যায়। তো এটা শূন্যের কথায় আসবে, এটা এই এলাকার মানুষের জন্য একটা আশীর্বাদ, তারা খুবই পজিটিভলি এই বিষয়টা নিচ্ছে। কিন্তু যখন লাইফ এনজিওর কর্মকর্তারা এই কাজগুলো পরিপূর্ণভাবে না করে দুর্নীতির মাধ্যমে প্রকল্প অর্থ তছরূপ করছে, তখন তারা খুবই হতাশ এবং তারা এক ধরনের ক্ষোভ দেখাচ্ছিল। তারা বলছিল যে এনজিওর কার্যক্রম যদি তারা পরিচালনা করতে না পারে তাহলে এই এনজিও এই যে কার্যক্রম, এই যে উদ্যোগ, এই যে প্রকল্প, এটা রেখে সরকারের কি লাভ। তো সব মিলিয়ে নীলফামারীতে লাইফ এনজিওর মাধ্যমে পরিচালিত আইসিবিসির যে প্রকল্প, সেই প্রকল্পটা এর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ যারা এই প্রকল্প পরিচালনার দায়িত্বে রয়েছেন তারা এটা ঠিকভাবে পরিদর্শন করছেন না, এবং সাধারণ মানুষ তো নয়, এমনকি যারা উচ্চ পর্যায়ের দায়িত্বশীল তারাও এই প্রকল্পটার ব্যাপারে খুব বেশি জানেন না। তো মূলত একদম প্রত্যন্ত গ্রামের যারা সাধারণ মানুষ তারা মনে করেন যে এনজিও মানেই হচ্ছে একটা বেসরকারি সংস্থা, তারা তাদের মতো করে পরিচালনা করবে, এটা নিয়ে সাধারণ মানুষের খুব একটা মাথা ব্যথা নেই। কিন্তু আইসিবিসি প্রকল্পটা যে সরকারের অর্থায়নে পরিচালিত হয়, এই প্রকল্পে যুক্তরাষ্ট্রের মতো দেশ অর্থায়ন করে, এই ব্যাপারটা সম্পর্কে সাধারণ মানুষ একেবারেই অজানা থাকার কারণে কেউ এই বিষয়টা নিয়ে কখনো মাথা ঘামায়নি, আলোচনাও আসেনি, এমন গণমাধ্যম কর্মীরাও এই ব্যাপারটা নিয়ে এত বেশি আগে কখনো চিন্তা করে দেখেনি। কিন্তু বর্তমানে যখন আমরা এই বিষয়টা নিয়ে কাজ করছিলাম, তখন এলাকায় একরকম তোলপাড় সৃষ্টি হয়েছে। পুরো নীলফামারী জেলায় আইসিবিসি প্রকল্প নিয়ে এখন মানুষের মধ্যে এক ধরনের আলোচনা চলছে। সবাই বলছে যে অতি দ্রুত তদন্ত করে এটার একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণ আমাদের জেলার শিশুদের মুখের খাবার কেড়ে নিয়ে কেউ যদি দুর্নীতি করে, শিশুদের আদর স্নেহ ভালোবাসা নিয়ে কেউ যদি দুর্নীতি করতে আসে, তাহলে এটাকে কোনোভাবেই নীলফামারীর মানুষ মেনে নিতে চাচ্ছে না। তো সব মিলিয়ে ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন, এটা একটা সঠিক তদন্ত হওয়া উচিত এবং পদক্ষেপ নেওয়া উচিত কর্তৃপক্ষের। শিশু প্রকল্পে দুর্নীতি নিয়ে জানাচ্ছিলেন নীলফামারী থেকে আমাদের সহকর্মী আরফিনুল ইসলাম। মানুষের হাতে থাকা টাকা আবারও ব্যাংকে ফিরছে, এতে বাড়ছে ব্যাংক আমানতের পরিমাণ। সবশেষ হিসেবে গেল আগস্ট মাস শেষে ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ 10% বেড়ে দাঁড়িয়েছে 19 লাখ কোটি টাকায়। বাংলাদেশ ব্যাংক বলছে ব্যাংকগুলোর পর্ষদ পরিবর্তন সহ নানা সংস্কারের ফলে গ্রাহকের আস্থা বেড়েছে। টেকসই আমানত প্রবৃদ্ধির জন্য ব্যাংক খাতের স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। গেল বছর জুলাই অভ্যুত্থানের পর ব্যাংক খাতের অনিয়ম, দুর্নীতি ও পাচারের তথ্য বেরিয়ে আসতে থাকে। তারল্য সংকটে কিছু ব্যাংক চাহিদা অনুযায়ী অর্থ ফেরত দিতে না পারায় গ্রাহকের আস্থা কমতে থাকে। ফলে আমানত রাখার পরিবর্তে উল্টো ব্যাংক থেকে গ্রাহক টাকা
তুলতে থাকে। এতে কমে ব্যাংকে গ্রাহকের আমানতের পরিমাণ। তবে দীর্ঘ 17 মাস পর ব্যাংক আমানতের প্রবৃদ্ধি আবারও 2 অঙ্কে পৌঁছেছে। চলতি বছরের আগস্ট মাস শেষে আমানতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 10.02%। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে আগস্ট শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 19 লাখ কোটি টাকার বেশি। গেল বছর একই সময়ে যা ছিল 17,31,000 কোটি টাকা। ভালো ব্যাংকের উপরে অনেকের আস্থা হারিয়ে ফেলছে, যার স্বাভাবিকভাবে তারা তাদের আমানত উত্তোলনে একটা প্রবণ দেখা গেছে। যেভাবে হোক এই আস্থাটা আবার ফিরে আসছে। স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারছে না, তাদের তো যারা ডিপোজিট হোল্ডার ছিল তারা টাকা উঠাই নিত, এইসব ব্যাংকে রাখতেছে। তো মানুষ তো ঘরে টাকা রাখবে না, নিশ্চয়ই কোথাও না কোথাও রাখবে। হয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে রাখবে, না হলে যেখানে আস্থার জায়গা আছে বেসরকারি ব্যাংকে রাখবে। খাত সংশ্লিষ্টরা বলছেন ট্রেজারি বিল ও বন্ডে সুদ কমে যাওয়ায় ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো সেখানে বিনিয়োগ কমিয়ে ব্যাংকে আমানত রাখছেন। এছাড়া রেমিটেন্স প্রবাহের কারণে টাকার সঞ্চালন বেড়েছে। তবে সামগ্রিকভাবে আমানতের এই প্রবৃদ্ধি নিয়ে সন্তুষ্ট নন বিশ্লেষকরা। ইকুইটি মার্কেটের দুরবস্থা, তারপরে সরকারি ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, এগুলো তো সবাই ইনভেস্টমেন্ট করতেও পারে না, তাই না? এগুলো সম্বন্ধে একটু লেখাপড়া জানা দরকার। তো সব কিছু বিবেচনা করলে তো মানুষের হাতে আর কোনো উপায় নেই ব্যাংক ছাড়া টাকা রাখার, তাই না? সুতরাং ঘুরে ফিরে আমাকে এখানে আসতে হবে। ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা বাড়াতে খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাকসু নির্বাচনের পর স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে নবনির্বাচিত রাকসু নেতাদের জন্য প্রস্তুত করা হচ্ছে কার্যালয়। নেতারা বলছেন প্রতিশ্রুতি বাস্তবায়নে শীঘ্রই কাজ শুরু করবেন তারা। এদিকে নতুন ছাত্র নেতাদের সঙ্গে নিয়ে সুন্দর শিক্ষার পরিবেশ গড়ার আশা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। নির্বাচনী ডামাডোল শেষ করে আবারও ক্লাসমুখী হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নির্বাচনের মাঠে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও ভোট শেষে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাত্রদল ও ছাত্র শিবির নেতাদের মধ্যে। পরাজিত প্রার্থীরা বলছেন নতুন নেতাদের সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত তারা। বিজয়ী প্রার্থীদেরকে বলতে চাই, তাদেরকে সমর্থন দিতে চাই যে আপনারা আপনাদের শিক্ষার্থী বান্ধব কাজে আমরা সবসময় আপনাদের পাশে আছি, আপনাদের সমর্থন দিয়ে যাব। নবনির্বাচিত ছাত্র নেতারা বলছেন সবার মতামতের ভিত্তিতে কাজ করতে চান তারা, থাকবেন দলীয় প্রভাবমুক্ত। সবার যেহেতু শিক্ষার্থীদের ভাবনা একই, আমরা ওয়াই নট আমরা একসাথে হয়ে এই বিষয়গুলো নিয়ে কাজ করবো আর কি। একজন চেয়ারে কাজ করতেছে, বাকি সবাই উপদেষ্টা হিসেবে কাজ করুক, পরামর্শদাতা হিসেবে কাজ করুক, এটাই তো সৌন্দর্য। রাকসুর কার্যক্রম হিসেবে আমরা রিডিং রুমে এসি প্রদান আর পানির ফিল্টারগুলো বিভিন্ন হলগুলোতে, এই দুইটা কাজ অন্তত শুরু করতে চাই, যেগুলো মৌলিক চাহিদা এবং র্যাপিডলি করা যায়। কোনো ছাত্র শিবিরের কার্যক্রম রাকসুর ওপর আমরা চাপিয়ে দেব না। রাকসুর কার্যক্রম শিক্ষার্থীদের জন্যই হবে এবং শিক্ষার্থীদের ইশতেহার অনুযায়ী হবে ইনশাআল্লাহ। নতুন নেতাদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিত করে সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে চান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছাত্রছাত্রীদের যে ইন্টারেস্ট এবং বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ, তাদের সুযোগ সুবিধা, এগুলো নিয়ে আমরা নতুনভাবে নতুন উদ্যমে কাজ শুরু করার একটা সুযোগ পেয়েছি এবং এই সুযোগটা আমরা সবাই মিলে কাজে লাগাবো। 3 দশক ধরে অব্যবহৃত রাকসু ভবন প্রস্তুত হচ্ছে ছাত্র প্রতিনিধিদের জন্য। সুস্থ ছাত্র রাজনীতির চর্চায় মুখর হয়ে উঠবে রাকসু, আশা সাধারণ শিক্ষার্থীদের। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। জনবল সংকট সহ নানা সমস্যায় জড়িত বিভিন্ন জেলার সরকারি হাসপাতাল। কোথাও শয্যা সংখ্যা বাড়ানো হলেও বাড়েনি জনবল, কোথাও অবকাঠামো উন্নয়নে থমকে আছে বছরের পর বছর। এছাড়া বেশিরভাগ সময় বিনামূল্যের ওষুধও মেলে না দরিদ্র রোগীদের। কাগজে কলমে 250 শয্যা হলেও এখনও 100 শয্যা জনবল দিয়ে চলছে ফেনী জেনারেল হাসপাতাল। গুরুত্বপূর্ণ অনেক চিকিৎসা সরঞ্জামও বিকল হয়ে পড়ে আছে দীর্ঘদিন। অবকাঠামো, পরিচ্ছন্নতা সহ নানা বিষয়ে রয়েছে রোগীদের অভিযোগ। ঘরে কোনো গ্যাস অক্সিজেন সিলিন্ডার নাই, উনি শ্বাসকষ্ট নিয়ে খুবই কষ্ট করতেছে। হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা তো বলতে নাই, এখানে যারা সুস্থ আছে তারা অসুস্থ হয়ে যায়। একই অবস্থা চুয়াডাঙ্গা সদর হাসপাতালেরও। 250 শয্যার হাসপাতাল চলছে 50 শয্যার লোকবল দিয়ে। নাটোর সদর হাসপাতালেও প্রয়োজনীয় জনবল না বাড়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। বেশিরভাগ সময় পাওয়া যায় না বিনামূল্যের ওষুধও। এখানে যত সেবা দিচ্ছে সব নার্সেরা, তাছাড়া
ডাক্তার নেই, না আছে আধুনিক যন্ত্রপাতি, না আধুনিক চিকিৎসা। আজ থেকে 5 বছর আগে যে সিস্টেম ছিল একটু সমস্যা হলে বলে রাজশাহী যান, এখনও তাই। আমাদের জনবলের সংকটটি এখন অনেক তীব্র আকার ধারণ করেছে। আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি, আমরা তাদের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক পেয়েছি। খুব শীঘ্রই আমাদের এই জনবলের সংকটটি পূরণ হয়ে যাবে। সুনামগঞ্জ সদর হাসপাতালে 2 বছর আগে আইসিইউ স্থাপন করা হলেও জনবল সংকটে চালু করা যায়নি। সেবা পেতে তাই স্থানীয়দের ছুটতে হয় বিভাগীয় শহর সিলেটে। আমাদের আইসিইউ আছে, সবই আছে, কিন্তু আইসিইউ যে 2 বছর ধরে আছে আমরা সেটা জানতামই না। আইসিইউ বন্ধ। সুনামগঞ্জবাসী যাতে দ্রুত গতিতে এখানে চিকিৎসা নিতে পারে, যাতে সাথে সাথে তারা রেফার করিয়া সিলেট না হওয়াটা এবং সিলেট পাড়াইতে গিয়ে আরই রাস্তাতেই রুগী মারা যায়। পটুয়াখালী জেলা হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে যান 600 থেকে 700 রোগী, অথচ 250 শয্যার হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করার প্রকল্প শেষ হয়নি 1 দশকেও। বৃষ্টি পড়লে হিসলে আসে, বিভিন্ন কায়দায় এই অসুবিধা চলতেছে। শরীয়তপুরের নড়িয়ায় মামলা জটিলতায় 1 বছরও চালু করা যায়নি নতুন স্বাস্থ্য কমপ্লেক্স। পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত পুরাতন ভবনেই সীমিত পরিসরে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়ায় ঘনবসতিপূর্ণ এলাকায় নিয়মের তোয়াক্কা না করে চলছে অবৈধভাবে পাথর ভাঙার কাজ। দিনরাত বিকট শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, সেই সাথে দূষণের কারণে চরম স্বাস্থ্য ঝুঁকিতে তারা। পরিবেশ অধিদপ্তরকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। এদিকে শিগগিরই তদন্ত করে ব্যবস্থার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ায় দেশের একমাত্র পাথর খনি। একে ঘিরে আশেপাশে গড়ে উঠেছে পাথর ভাঙার অসংখ্য প্রতিষ্ঠান। কিন্তু দিনরাত পাথর ভাঙা মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ খনির আশপাশের গ্রামের বাসিন্দারা। উচ্চ শব্দে ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের পড়ালেখায়। পাশাপাশি ভাঙা পাথরের ধূলিকণায় দূষিত হচ্ছে পরিবেশ। কমে গেছে জমিতে ফসল উৎপাদন, চরম স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। শব্দের জন্য আমরা থাকতে পারছি না। আমার বাসার পাশে বসেছে এই পাথর ভাঙা মেশিন, দিন আর 24 ঘন্টা চলতেছে। এসব মেশিন বন্ধে 3 মাস আগে জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ জানান স্থানীয়রা। এরপরও কোনো ব্যবস্থা না নেয়ায় অসহায় তারা। তবে ব্যবসায়ীদের দাবি, নিয়ম মেনেই লোকালয় থেকে দূরে চলছে পাথর ভাঙার কাজ। এটা অভিযোগ করছিলাম, প্রায় 3 মাস হয়ে গেল, কিন্তু এখনো প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না আমরা জানি না। আমাদের প্ল্যানগুলোকে ভালোভাবে যাতে করে শব্দ দূষণ থেকে, বায়ু দূষণ থেকে এটা রক্ষা করা যায়, আমরা যথাযথ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতেছি। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুমোদনহীন মেশিন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আর পাথর ভাঙা মেশিন নিয়ে যে অভিযোগ আসছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে আমাদের অফিস থেকে সরজমিন পরিদর্শন করা হয়। পরিদর্শন করে পরিদর্শন প্রতিবেদন আমরা সদর দপ্তরে এনফোর্সমেন্ট শাখায় প্রেরণ করি। এখন পরবর্তী কার্যক্রম ওই এনফোর্সমেন্ট শাখা থেকে গ্রহণ করা হবে। পরিবেশ অধিদপ্তর থেকেও এগুলো তদন্ত করেছে এবং তাদের দিক থেকে মনিটর করা হচ্ছে। আশা করি লোকালয়ের ভেতরে কোনো ক্রাশার মেশিন যদি চলে, আমরা অভিযোগ পেলে আমরা নিয়মিত অভিযানও করি, সেগুলো বন্ধ করে দেওয়া হবে। মধ্যপাড়ায় খনির আশপাশের গ্রামের বাসিন্দা প্রায় 10,000, আর ছোট বড় মিলিয়ে প্রায় 20টি পাথর ভাঙার প্রতিষ্ঠান রয়েছে। সেগুলো সবই অবৈধ বলে জানিয়েছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।